নমস্কার বন্ধুরা, আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে গল্পটি আমি আপনাদের শোনাব সেটা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এমন কিছু গল্প থাকে যা শুধু কানে শোনার জন্য নয়, অনুভবের জন্য। এই গল্পটি তেমনই। এর গভীরতা, এর আবেগ, এর উত্তেজনা আপনাকে মোহিত করবে। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পটা শুরু হচ্ছে অনেক বছর আগের এক বর্ষার দিনে। শ্রাবণের ধারা নাম ছিল অঝরে। বাড়ির বারান্দায় বসে রঞ্জনা দেখছিল সেই বৃষ্টি। তার মনটাও যেন সেই বৃষ্টির মতোই বিষণ্ণ। ধুয়ে ফেলতে চাইছে কিছু না বলা কথা, কিছু না পাওয়া স্বপ্ন। রঞ্জনা বছর ৩৫-এর এক শান্ত সৌম্য নারী। তার জীবনে যেন সবকিছুই আছে, তবুও নেই। গত বছর এই সময়েই স্বামী অরিন্দমের মৃত্যুর পর থেকে সে যেন এক অচেনা জগতে এসে পড়েছে। অরিন্দম ছিল তার প্রাণের আরাম, জীবনের সবটুকু জুড়ে। তার চলে যাওয়াটা রঞ্জনার জগৎটাকে যেন ভেঙে চুরমার করে দিয়েছে। অরিন্দমের পরিবারে, বিশেষ করে তার বড় ছেলে বিক্রম, রঞ্জনাকে সবসময়ই একটু দূরত্বে রেখেছে। অরিন্দমের আগের পক্ষের ছেলে বিক্রম এখন বছর ২৭-এর তরুণ। বাবার মৃত্যুর পর থেকে সে যেন আরও বেশি নিজেকে গুটিয়ে নিয়েছে। গম্ভীর, শান্ত, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা এক তীব্র কষ্ট রঞ্জনার মনকে ছুঁয়ে যেত। প্রথম দিকে বিক্রমের আচরণে রঞ্জনা একটা চাপা বিদ্বেষ দেখতে পেত, একটা অস্বস্তি। মনে হতো সে বুঝি রঞ্জনার উপস্থিতিটাকে মেনে নিতে পারছে না। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে অরিন্দমের চলে যাওয়ার পর যখন রঞ্জনা একা হয়ে পড়ল, তখন সেই বিদ্বেষের জায়গাটা যেন অন্য কিছুতে বদলে যেতে লাগল। আজও বৃষ্টি পড়ছিল। রঞ্জনা চা নিয়ে বসল। এমন সময় বিক্রম এসে দাঁড়াল দরজায়। তার চোখে মুখে সেই একই শান্ত, কিন্তু এক ধরনের উদাসীনতা, হাতে একটা মোটা বই। মা বলে ডাকল সে। অরিন্দমের মৃত্যুর পর রঞ্জনা তাকে মা বলেই ডাকতে বলেছিল। মা ডাকটা আজও যেন বিক্রমের গলায় ঠিক স্বাভাবিক শোনায় না, কেমন যেন একটা দ্বিধা। এসো বসো, রঞ্জনা বলল। বিক্রম এসে বসল। দুজনের মাঝখানে নীরবতা। এই নীরবতাও যেন আজকাল বড় বেশি কথা বলে। বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে, তাই না? রঞ্জনা কথা শুরু করল। বিক্রম মাথা নাড়ল। আপনার কিছু লাগবে? না, কিছু না, এমনিতেই বসেছিলাম। রঞ্জনা চায়ের কাপে চুমুক দিল। তোমার পড়াশোনা কেমন চলছে? চলছে, বিক্রমের উত্তর। বিয়ের কথা ভাবছ না? রঞ্জনা সাহস করে প্রশ্নটা করেই ফেলল। এই প্রশ্নটা সে অনেকদিন ধরেই করতে চায়, কিন্তু বিক্রমের গম্ভীর মুখ দেখে সবসময় পিছিয়ে যায়। বিক্রম চোখ তুলল। তার চোখে সেই একই উদাসীনতা, কিন্তু এবার যেন একটু অন্যরকম। আমার এখনও সময় আছে মা। সময়? আর কত সময় নেবে? তোমার বাবা থাকলে। রঞ্জনা থেমে গেল। এই কথাগুলো বলা উচিত নয়। বাবা থাকলে কি করতেন? বিক্রম শান্তভাবে জিজ্ঞেস করল। তিনি হয়তো তোমার বিয়ের কথা ভাবতেন, নিজের একটা জগৎ করার কথা বলতেন। বিক্রম আবার চুপ। তার এই চুপ থাকাটা রঞ্জনার বড় অস্বস্তির। মনে হয় সে যেন কিছু লুকাচ্ছে। সেই দিনটা ছিল এক অন্যরকম দিন। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়েছিল। রঞ্জনা তার ঘরে বসে অরিন্দমের পুরনো আলমারি গোছাচ্ছিল। কিছু পুরনো চিঠি, কিছু ছবি। অরিন্দমের শেষ দিকের কিছু চিঠি পেল সে, যেখানে তার অসুস্থতার কথা লেখা। রঞ্জনা চোখ মুছতে লাগল। এমন সময় বিক্রম এসে দাঁড়াল। কি হচ্ছে? বিক্রমের গলার স্বরটা অন্যরকম। রঞ্জনা চমকে উঠল। কিছু না, তোমার বাবার পুরনো জিনিসপত্র দেখছিলাম। বিক্রম এগিয়ে এলো। রঞ্জনার পাশে দাঁড়াল। তার শরীরের উষ্ণতা রঞ্জনার গায়ে লাগল। বিক্রমের দীর্ঘাঙ্গী চেহারা, তার সুগঠিত পেশি, অরিন্দমের মতোই দেখতে, কিন্তু আরও দৃঢ়, আরও পৌরুষদীপ্ত। রঞ্জনার নিজের অজান্তেই বিক্রমের দিকে তাকানো শেষ হল। এই চিঠিগুলো। বিক্রম একটা চিঠি তুলে নিল। আমার ছোটবেলার, বাবা কত ভালোবাসতেন আপনাকে। হ্যাঁ, রঞ্জনা বলল, তোমার বাবা আমাকে খুব ভালোবাসতেন। বিক্রমের হাতটা রঞ্জনার হাতের উপর পড়ল, প্রথমে আলতোভাবে, তারপর আরও একটু চেপে। রঞ্জনার শরীর কেঁপে উঠল। এটা কি হচ্ছে? বিক্রম কি করছে? মা। বিক্রমের গলার স্বর কেমন কাঁপছে। মা, আপনি একা, খুব একা। রঞ্জনার মনে হল এই কথাগুলো সে নিজেও নিজের মনে অনেকবার বলেছে, কিন্তু বিক্রমের মুখ থেকে শুনে কেমন যেন অন্যরকম লাগল। আমি ঠিক আছি, রঞ্জনা আমতা আমতা করে বলল।
বিক্রম রঞ্জনার দিকে তাকাল। তার চোখে এখন আর সেই উদাসীনতা নেই, আছে এক তীব্র আকুতি, এক গভীর আবেগ। রঞ্জনার মনে হল সে যেন বিক্রমের চোখের গভীরে তার নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে, সেই একই শূন্যতা, সেই একই হারানো মন। না, আপনি ঠিক নেই, বিক্রম আস্তে আস্তে বলল। আমি জানি আপনি কেমন আছেন। বিক্রমের আঙুলগুলো ধীরে ধীরে রঞ্জনার হাতের উপর দিয়ে ঘুরতে লাগল। রঞ্জনার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে লাগল। এই স্পর্শ, এই অনুভূতি, সবকিছু অচেনা কিন্তু তীব্র। তার সারা শরীরে যেন এক বিদ্যুৎ খেলে গেল। অরিন্দমের মৃত্যুর পর থেকে সে নিজেকে প্রায় মৃতই মনে করত, কিন্তু আজ বিক্রমের স্পর্শে সে যেন আবার নতুন করে জীবন ফিরে পেল। আপনি আপনি কি করছেন বিক্রম? রঞ্জনা ফিসফিস করে বলল। এই প্রশ্নটা আসলে সে নিজেকেই করছিল, কারণ সে নিজেও জানে না কেন সে এই মুহূর্তে বিক্রমকে আটকাচ্ছে না, কেন এই স্পর্শ তাকে আরও বেশি করে নিজের দিকে টেনে আনছে। বিক্রম রঞ্জনার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখ জোড়া যেন কথা বলছে, সেই কথাগুলো রঞ্জনার সব দ্বিধা, সব ভয়কে জয় করে নিচ্ছিল। আমি আমি আপনাকে ভালোবাসি মা। বিক্রমের গলার স্বর গমগম করে উঠল। না, মা নয়, শুধু ভালোবাসি। রঞ্জনার মনে হল সে যেন আকাশ থেকে পড়ল। ভালোবাসা? এই ভালোবাসা কি সম্ভব? এ তো সমাজের চোখে পাপ, এ তো এক নিষিদ্ধ আকর্ষণ। কিন্তু বিক্রমের চোখে যে সত্যিটা সে দেখল তা অস্বীকার করার উপায় নেই, সেই তীব্র আকর্ষণ যা চুম্বকের মতো দুজনকে টেনে আনছে। রঞ্জনার হাতটা কেঁপে উঠল। সে বিক্রমের হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। বিক্রম তার হাতটা আরও শক্ত করে ধরল। বিশ্বাস করুন, আমি আপনাকে শুধু এই বাড়ির একজন সদস্য হিসেবে দেখি না। বিক্রমের শ্বাস ঘন হয়ে এলো। যখন থেকে আপনার সাথে আমার পরিচয়, তারপর থেকে আপনার শান্ত মুখ, আপনার গভীর চোখ, সবকিছু আমাকে মুগ্ধ করেছে। বাবার মৃত্যুর পর যখন আপনি একা হয়ে গেলেন, তখন থেকেই আমার মনে হচ্ছিল। বিক্রমের কথাগুলো রঞ্জনার কানে প্রবেশ করছিল, কিন্তু তার মন যেন অন্য কোথাও। সে বিক্রমের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে এক অপ্রতিরোধ্য আকর্ষণ, এক তীব্র আকাঙ্ক্ষা। রঞ্জনার মনে হল সে নিজেও সেই আকর্ষণের টানে ভেসে যাচ্ছে। আপনি আপনি এভাবে বলতে পারেন না, রঞ্জনা বলল, কিন্তু তার কণ্ঠস্বরও কাঁপছিল। আমরা 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 কি? বিক্রম রঞ্জনার আরও কাছে চলে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের মুখে পড়ছে। সমাজ কি বলবে? লোকে কি ভাববে? সেই ভয় কি আমরা আমাদের নিজেদের মনকে অস্বীকার করব? রঞ্জনার মনে হল সে যেন এক সাগরের অতলে তলিয়ে যাচ্ছে। এই টান, এই আকর্ষণ, এ যে বড়ই ভয়ঙ্কর, কিন্তু তবুও এই ভয়ঙ্কর টানের মাঝেই সে খুঁজে পাচ্ছে এক অন্য রকম আনন্দ। আমি আমি ভয় পাচ্ছি, রঞ্জনা প্রায় ফিসফিস করে বলল। ভয়? বিক্রমের ঠোঁটে হালকা হাসি। ভয় তো স্বাভাবিক, কিন্তু ভালোবাসার চেয়ে বড় কি ভয়? বিক্রম ধীরে ধীরে রঞ্জনার মুখের দিকে ঝুঁকে এলো। রঞ্জনার চোখ বন্ধ হয়ে এলো। সে কি বাধা দেবে, নাকি এই অচেনা নিষিদ্ধ অনুভূতির কাছে নিজেকে সঁপে দেবে? বিক্রমের ঠোঁট রঞ্জনার ঠোঁটের ওপর স্পর্শ করল। প্রথম স্পর্শটা ছিল আলতো, ফিসফিসে বাতাসের মতো, কিন্তু পরক্ষণেই তা তীব্র হয়ে উঠল। রঞ্জনার সারা শরীরে যেন আগুন ধরে গেল। সে নিজেকে আর আটকাতে পারল না। সেও বিক্রমকে জড়িয়ে ধরল। তাদের প্রথম চুম্বন ছিল এক উত্তাল ঝড়ের মতো। সব দ্বিধা, সব সংশয়, সব ভয় যেন সেই চুম্বনেই বিলীন হয়ে গেল। রঞ্জনার মনে হল সে যেন এক নতুন জগতে প্রবেশ করেছে, এক নিষিদ্ধ জগৎ, যেখানে শুধু ভালোবাসা আর আকর্ষণ। বিক্রমের হাত রঞ্জনার শরীরের আনাচে কানাচে ঘুরতে লাগল। রঞ্জনার নিঃশ্বাস ঘন হয়ে এলো। সে বিক্রমের আরও গভীরে আশ্রয় খুঁজতে লাগল। এই অনুভূতি, এই যে অভূতপূর্ব। অরিন্দমের মৃত্যুর পর সে নিজেকে শেষ করে দিয়েছিল। আজ বিক্রমের স্পর্শে সে আবার বেঁচে উঠল। আমি, রঞ্জনা শুধু এটুকুই বলতে পারল। কিছু বলতে হবে না। বিক্রমের গলার স্বর আবেগঘন। আমি সব বুঝতে পারছি। বিক্রম রঞ্জনার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আমার জন্য কি তুমি এই সব কিছু ত্যাগ করতে পারবে? রঞ্জনার মনে হল সে যেন এক অনন্ত সাগরে ভাসছে। এই প্রশ্নটার উত্তর তার জানা নেই। সে কি পারবে এই নিষিদ্ধ প্রেমের জন্য সবকিছু ত্যাগ করতে? কিন্তু এই মুহূর্তে বিক্রমের উষ্ণ আলিঙ্গনে তার মনে শুধু একটাই অনুভূতি, তীব্র ভালোবাসা, তীব্র আকাঙ্ক্ষা। তারা একে অপরকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। ঘরের দরজা বন্ধ, বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু তাদের মনে এক নতুন ঝড় শুরু হয়েছে, এক নিষিদ্ধ প্রেমের ঝড়, যা তাদের দুজনকে কোথায় নিয়ে যাবে তা কেউ জানে না। বিক্রম রঞ্জনার চোখে চোখ রাখল। আমি তোমাকে অনেক ভালোবাসি রঞ্জনা। রঞ্জনা বিক্রমের কাঁধে মাথা রাখল। আমিও। চলবে। এই গল্পটা এখানেই শেষ নয়। এর পরের পর্বে কি হবে
রঞ্জনা আর বিক্রমের এই নিষিদ্ধ প্রেম কোন দিকে মোড় নেবে? সমাজে কি তাদের এই সম্পর্কটি টিকে থাকবে? জানতে হলে পরের পর্বের জন্য কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তী পর্বে রয়েছে আরও অনেক চমক। আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে হলে অবশ্যই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন কিনা সেটা কমেন্টে জানাবেন। আমি প্রত্যেককে পার্সোনালি রিপ্লাই দেব।